লেগেছে আগুন। পঙ্কজ দা ফিয়ারলেস ভয়েসে স্বাগত জানাই আমি ইন্দ্রাণী। এই যে একটা অবস্থা, কি অবস্থা না, একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 98 সাল থেকে 2026, ভুললে চলবে না যে 98 থেকে 2011 ক্রমশ উপর দিকে ওঠা, এবং 11 থেকে 2026 আরো উপরে ওঠা, এই যে পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে ল্যাম্প পোস্টই সব হয়ে গেছে, পোস্টের কোনো ভ্যালু নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বিষয়ে কথা বলছি। তো এই যে 294টা আসনে একটাই মুখ, এবং বেশ কিছুদিন পর থেকে আমরা দেখলাম না একটা মুখ না আরো একটা মুখ, অর্থাৎ 294টা আসনে দুটো মুখ কাজ করেছে, বলা হতো একটাই মুখ। এবং ম্যাক্সিমাম যে স্টার অ্যাট্রাকশন, যে ইলেকশনের যে ক্যাম্পেইন বক্তৃতা, সেখানে দুটো মুখেরই জয় জয়কার ছিল। অর্থাৎ দিল্লি আলারা সেই যে উড়ে উড়ে আসতেন দুজন কি তিনজন, আর তার সঙ্গে এই দুজন পাল্লা দিয়ে যে ক্যাম্পেইনটা করতেন, সেই মুখ পশ্চিমবঙ্গের 294টা আসনই বলুন বা সবগুলো ল্যাম্পপোস্টে একটাই পোস্ট, তাদের বা তার এই অবস্থাটা কি আমরা আগে কোনোদিন কল্পনা করতে পেরেছি? 2004-এ একটা মাত্র এমপি জিতেছিল ওই দল থেকে, মমতা ব্যানার্জি নিজে, তখনও কিন্তু এরকম অবস্থা হয়নি। এমনকি 2019-এ প্রায় খুব খারাপ রেজাল্ট হয়েছিল পার্লামেন্ট ইলেকশনে, তখনও এরকম অবস্থা দেখিনি এখন যে অবস্থাটা। অর্থাৎ যখন কনফার্ম হয়ে গেছে 4 তারিখের পর যে না আর ক্ষমতায় ফিরে আসা যাবে না সেভাবে, তারপর থেকেই সব ল্যাম্পপোস্ট গুলো অর্থাৎ বিদ্রোহ করতে শুরু করলো। ভ্যালুই ছিল না, তারা এখন বিশাল ভ্যালু। 2024-এ আমরা কি দেখলাম, ওই যে তাদের একটা ভোট কুশলী সংস্থা আমরা 2019-এর পর দেখেছিলাম, তো তারা আমদানি হলো। তাদের আবার দুটো যুগ আছে, একটা প্রশান্ত কিশোরের যুগ আর একটা প্রতীক জৈনের যুগ। প্রশান্ত কিশোরের যুগটা আমরা দেখে নিয়েছি, সেই যে 2019-এর একটা বিশাল এমপি, একটা ভরাডুবি, অর্থাৎ বিজেপির এমপি সংখ্যা বেড়ে গেল, এদের কমে গেল। তখন যে দিদিকে বলো, বাংলার গর্ব, বাংলার মেয়ে, এইসব দেখেছিলাম। তারপরে আবার প্রতীক জৈনের র্যাম্প দেখলাম 2024-এর ইলেকশন, পার্লামেন্ট ইলেকশনে মনে আছে আপনাদের সেই ফ্যাশন প্যারেডের মতন র্যাম্পে হাঁটা, সে একের পর এক প্রার্থী আসছে, কি ঝা চকচকে ব্যাপার। তখনই কি অশনি সংকেত বুঝতে পারা যায়নি? অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি সবাই চমকে গেছিলাম? এবং 2024-এর রেজাল্টটাও তো সত্যি চমকের রেজাল্টই হয়েছিল, কিন্তু 24-এর কয়েকদিন পরেই 26 এসেছিল, প্রায় বছর দুই পরেই। তো 26-এ এরকম একটা ভরাডুবি, আচ্ছা এই ভরাডুবি 80টা সিট, সেটা তো কম ছিল না। সেই তুলনায় বিজেপি 77টা সিট 2021-এ, তার তুলনায় 80টা, যে 77টা ছিল সেই তাকে আবার 65 না 64 কি করে দেওয়া গেছিল দল বদল করে। কিন্তু এই 80টা সিটেও কেন ধরে রাখা গেল না, এই ব্যাখ্যাটা আগামী দিনে যারা পিএইচডি করবেন তাদের খুব একটা অসুবিধা হবে না। কারণ যে সমস্ত মানুষজনদের তারা নিয়ে এসেছিলেন রাজনীতির আঙিনায়, সেটা নাচের হোক, গানের হোক, সিনেমার হোক, আঁকার হোক, বা অঙ্গনওয়াড়ি কর্মীর থেকেই হোক, বা যার কোনো ক্ষমতা নেই কাউন্সিলর মেটেরিয়াল, তাকে এমপি করে দেওয়া হোক, এই যে নানান রকম কিসিমের মানুষজনদের তারা নিয়ে এসেছিলেন তাদের আঙিনায় এমএলএ এমপি করতে, তারা যে তাদের অওকাতে আসেননি, তারা যে বশংবদ হতে এসেছিলেন, এবং তাদের অনেকের মধ্যে দুর্নীতি গিজগিজ গিজগিজ করছে, যেই দেখা গেল যে পাওয়ারটা চলে গেছে, তারা কিন্তু এক সেকেন্ডও দেরি করেননি যে আর একটা পাওয়ারফুল জায়গায় চলে যেতে। আমাদের বারাসাতের এমপি, যিনি নিজে ডাক্তার, তিনি একটি কথা আত্মপক্ষ সমর্থনের জন্য বলছেন, সেটা হচ্ছে সেই যে পার্ক স্ট্রিট কাণ্ডের পর তার মুখ থেকে যে বাণীটি বেরিয়েছিল, সেটা জাস্টিফাই করার জন্য উনি বলছেন যে ওনার শাশুড়ি মা ডেথ বেডে ছিলেন, সেই সময়ে কোনো একজন বাইট নিতে এসেছিল এবং তিনি আলটপকা একটি মন্তব্য করেছেন, এবং পরবর্তীকালে রাজ্য হিউম্যান রাইটস কমিশনে তিনি তার সিচুয়েশনটা বলাতে সেই মামলাটা কিন্তু খারিজ হয়ে গেছে। ভাবুন, ওই রকম একটা উক্তি
আমাদের আপনার আমরা যদি মুখ থেকে বার করি কত রকম এফআইআর কত কি হবে, এবং তারপরে উনি নিজে ডাক্তার হয়ে তার শাশুড়ি মার ডেথ বেডে বলে উনি যা খুশি তাই বলে জাস্টিফাই করতে পারেন। আমরা সাধারণ মানুষ ডাক্তার না হলেও ওই রকম মুক্তি বলে কিন্তু পার পাবো না, এবং নিজেকে একদম সাফ সূত্র করে দিচ্ছেন। তো এই যে উক্তির কথা বলছি, তৃণমূলের যে 15 বছরের জমানা, না ওই 98 জন্মলগ্ন থেকে 2026 এই যে জমানা, এখন তো বলা যাবে না কোনটা তৃণমূল, কোনটা কালীঘাটের তৃণমূল, কোনটা ঘাটের তৃণমূল, কোনটা গাছের তৃণমূল, কোনটা পোস্ট, কোনটা ল্যাম্প পোস্ট, এখন ঘেটে ঘ হয়ে গেছে। তো এই যে উক্তির যে একটা মানে ইভলিউশন চলছে তৃণমূল রাজত্বে বা যুগে, তৃণমূলের যুগ, সেটা বিরোধী যুগ, ক্রমশ উত্থান হয়েছিল যে যুগে, বা শাসনের যুগ, সেখানে রিসেন্টলি ওই 4 তারিখের পর কি কি হবে সেরকম একটি উক্তি ভাইরাল হয়েছে। যে উক্তিটি আমার মনে হয়েছে যে সব থেকে সংবেদনশীল, মানুষকে কষ্ট দিয়েছে, সেই উক্তি আপনাদের শোনাবো, এবং তার প্রেক্ষিতে আরেকটি উক্তিও শোনাবো। অন্তত উক্তি না, একটি ভাষণ থেকে একটি সিচুয়েশনকে তুলে ধরা হয়েছে, সেটা ওই 2001-2 একটি অভিজ্ঞতা। সেই দুটো উক্তি পাশাপাশি রেখে আমরা বলবো, জানবো, বা কমেন্টে আশা করব আপনারা বলবেন যে একটা রাজত্ব যে শুধু উত্থান হচ্ছিল কিভাবে গায়ের জোরে, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, ভয় আতঙ্ক দিয়ে, সেটা যখন শেষ হয়ে যায় তখন ইতিহাসের পাতায় সে যে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে যাবে। মানুষ অনেকেই হেরে যেতে পারে, আবার ফিরে আসে। 2019, 2004 তৃণমূলই ফিরে এসেছিল, কিন্তু এই তৃণমূল যদি ফিরেও আসে, মানুষ, সত্যিকারের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে দেখুন। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। উত্তরবঙ্গকে প্রথম যিনি পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন সেই মানুষটার নাম বরকত গনি খান চৌধুরী। সিদ্ধার্থ শঙ্কর রায় মিনিস্ট্রিতে তাকে ইলেকট্রিসিটি দপ্তরে মন্ত্রী করা হয়েছিল, অকাতরে চাকরি দিয়েছিলেন। হিন্দু, মুসলমান, সিপিএম, কংগ্রেস, বিজেপি তখন ছিল না, তাদের কাউকে দেখেননি, সবাইকে দুহাত ভরে চাকরি দিয়েছেন। সবার কাছে উনি ছিলেন প্রিয় বরকতদা, আর বয়স্ক লোকেরা বলতেন বুড়া, ওই বুড়াটার কাছে যা চাকরি দিয়ে দিবে, এরম বলতো, এবং তিনি চাকরি দিতেন অকাতরে। সেই মানুষটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু করেছিলেন, গৌড় এক্সপ্রেস চালু করেছিলেন, মালদাতে রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে বসিয়ে ডিভিশন তৈরি করেছিলেন। কাজী মালদা শুধু না, উত্তরবঙ্গ কৃতিত্ব যদি উন্নয়নের দাবিদার হয়ে থাকেন, তার নাম গনি খান চৌধুরী। গনি খান চৌধুরীর মতো মাপের পলিটিশিয়ান আমি আর দেখিনি। আমি যখন এসপি মালদা ছিলাম, আমার মনে আছে উনি আমাকে বলতেন যে এসপি সাহেব, আমি একটা অনুষ্ঠান করব, আপনি আসবেন? আমি বললাম যে স্যার, আপনি যদি কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করেন আমি কোনোদিন যাব না। বললো না, আমি একটা ক্রিমেটোরিয়ামের উদ্বোধন করব সাদুল্লাপুরে, গঙ্গার পাড়ে। হিন্দুদের সৎকার করতে বড় কষ্ট হয়, নানা জায়গা থেকে আসে, ওরা গঙ্গার জলও পায় না, হিন্দুরা সৎকার করতে পারে না, তা আমি একটা ইলেকট্রিক চুল্লি করেছি 1 কোটি টাকা খরচ করে, আপনি আর ডিএম যদি আসেন আমি খুব খুশি হব। আমি গিয়েছিলাম, উনি আমাকে খুব জড়িয়ে ধরেছিলেন, এবং সেই ক্রিমেটোরিয়ামটা আমি দেখেছিলাম যে কত বড় মাপের মানুষ। তিনি মুসলিম না, আমি তাকে মনে করি একজন ফেরেশতা। সেই রকম মানুষ কিন্তু আমরা আর পাবো না।